দেশে করোনার দ্বিতীয় ওয়েভে সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা ভাইরাসের টালমাটাল গোটা বিশ্ব এবং প্রথম সংক্রমণ শনাক্তের পর এই যে দ্বিতীয় ওয়েভে আমরা প্রবেশ করেছি, যেটা স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেছেন আজ, সেখানে ভাইরাস থেকে দূরে থাকা কিন্তু দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। জীবিকার আর লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মানা, তখনই পথে ঘাটে কর্মস্থলে এ নিয়ে উদাসীনতা। দেয়া হচ্ছে পরামর্শ আরও সচেতনতার। সংকটের এই সময়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারেরা আছেন আপনাদের পাশে। ঘরে বসেই আপনারা আপনাদের প্রয়োজনীয় স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পেতে পারেন করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে, যেখানে জুলহাস জুবায়ের আপনাদের সাথে আছি। সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্নটি লিখে জানাতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, BSMMU। আর অল্প সময়ের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমাদের সাথে আরও আছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন, আর নতুন করে শনাক্ত হয়েছেন ২,১১১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কোভিড-19 এখন পর্যন্ত মোট প্রাণহানি ৬,২৭৫। ২৪ ঘন্টায় ১৬,৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট ৪,৩৮,৭৯৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৮৯৩ জন। সব মিলিয়ে মোট সুস্থ এখন ৩,৫৪,৭৮৮ জন। মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও বাকি ৭ জন নারী। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। প্রতিদিন যে আহ্বানটা আপনাদের জানাই, আজও তার ব্যত্যয় ঘটছে না, কোনোদিনই তার ব্যত্যয় ঘটাতে চাই না। কারণ এই সচেতনতার একটু যদি আপনাদের জীবনে প্রভাব ফেলে, আপনি যদি সংকটের এই সময়টায় নিরাপদে থাকেন, তবে এটা আমাদের প্রাপ্তি। যমুনা টেলিভিশন প্রত্যাশা করে, যমুনা টেলিভিশন প্রার্থনা করে, যমুনা টেলিভিশনের নিয়মিত দর্শকেরা সবাই সুস্থ থাকুক, তাদের পরিজন প্রিয়জনদের নিয়ে পরিবর্তিত স্বাভাবিক একটি পৃথিবী দেখতে পাক। আর এই জন্য আপনার যা করণীয় তা হচ্ছে নিয়মিত বিরতিতে জীবাণুনাশক দিয়ে আপনার দুহাত কিংবা সাবান পানি দিয়ে দুহাত জীবাণুমুক্ত করে নেওয়া, একই সাথে মাস্ক পরবার অভ্যাসটি গড়ে তোলা। যারা পড়ছেন কৃতজ্ঞতা, ধন্যবাদ, সাধুবাদ জানাই তাদের। যারা এখন এই অভ্যাসটি গড়ে তুলতে পারেননি, তাদের আন্তরিক অনুরোধ, দয়া করে নিজেদের নিরাপদে রাখুন প্রিয়জন পরিজনদের। সরাসরি প্রথমে আজ একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। স্বাস্থ্যমন্ত্রী যে মন্তব্যটি করেছেন, সেকেন্ড ওয়েভে আমরা প্রবেশ করেছি এমন একটি ইঙ্গিত তিনি দিয়েছেন, এবং প্রতিদিনই কিন্তু সংক্রমণ বাড়ছে, ২,০০০-এর অধিক আমরা দেখতে পাচ্ছি। এতদিন কিন্তু আমরা বলছিলাম দ্বিতীয় ওয়েভ আসলে কি পরিস্থিতি হতে পারে, এই জন্য সচেতন করবার চেষ্টা করেছি। আজ কিন্তু অফিসিয়ালি একটা ইঙ্গিত আমরা পেয়েছি যে হ্যাঁ, স্বীকার করে নিচ্ছি আমরা দ্বিতীয় ওয়েভে প্রবেশ করেছি। এই যে সংক্রমণের ঊর্ধ্বগতি, এই বিষয়টিকে কি করে নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং নিজেদের বাড়তি সচেতন কি করে করা যেতে পারে, প্রফেসর মোস্তফা জামান? আপনাকে ধন্যবাদ জুবায়ের। বিশেষ করে আপনি চমৎকার করে বলছিলেন যে স্বাস্থ্যবিধির কথা, যেটি আপনি সবসময় বলে আসছেন। আমরাও যমুনার এই টেলিভিশনের মাধ্যমে প্রতিনিয়ত বলছি সাধারণ মানুষ কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এই করোনা সংক্রমণের ঝুঁকিতে নিজেকে সুরক্ষা করা যায়। আমরা দেখছি যে বেশ কিছুদিন যাবৎ সরকারের শীর্ষ পর্যায় থেকেই এই শীতে যে সংক্রমণ বেড়ে যাওয়ার যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, এবং সেটি মাননীয় স্বাস্থ্য মন্ত্রীও কিন্তু সে কথা আজকে বলেছেন। এবং এই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ব্যাপক হারে আমরা টেস্ট বাড়ানোর কথা বলছি। দু একটি কারণে, একটি কথা হলো যে আমাদের মানুষকে সম্পৃক্ত করতে হবে বেশি বেশি টেস্ট করতে পারলে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র RT-PCR নয়, আমরা র্যাপিড টেস্ট যে কিট তার ব্যবহারের কথা বলছি, তাতে করে বেশি মানুষকে আমরা এর আওতায় আনতে পারবো। যত বেশি মানুষকে আমরা টেস্ট করতে পারবো, তত বেশি শনাক্ত হবে, তত বেশি সুরক্ষা দিতে পারবো, তত বেশি আমরা চিকিৎসার ব্যবস্থাপনা আনতে পারবো। আরেকটি বিষয়, যেহেতু এই শীতের সাথে মৌসুমী কিছু রোগও সম্পৃক্ত হচ্ছে এবং মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার আমরা দেখছি যে প্রবণতা বাড়ছে, কিন্তু কেউ কেউ এখনো স্বাস্থ্যবিধি মেনে চলছে না।
আমরা সরকারের প্রতি আবেদন জানাবো যাতে করে সরকারের হাসপাতালগুলোতে আরো বেশি সংখ্যক মানুষকে চিকিৎসা সুবিধার আওতায় আনা যায়, তার ব্যবস্থা করা। আশা করছি নিশ্চয়ই সেই ব্যবস্থাপনা তারা করেছেন। পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আবেদন, তারাও যাতে সরকারের এই ব্যবস্থাপনার প্রতি নিজেকে সম্পৃক্ত করতে পারেন এবং সারা বাংলাদেশে আপনি যে বলছিলেন মাস্ক ব্যবহারের কথা, জনসমাগম এড়িয়ে চলা এবং হাত ধোয়ার অভ্যাস, সবাই মিলে যদি আমরা সম্মিলিত প্রচেষ্টা করি তাহলে আমরা করোনার যে কথিত দ্বিতীয় ঢেউ আমরা অবশ্যই সামাল দিতে সক্ষম হব। ডাক্তার আবু সাইদ শিমুল, একটু আপনার কাছে জানতে চাই, মুগদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত রয়েছেন, ডেডিকেটেডলি যারা প্রথম থেকে কিন্তু কোভিড-19 এই থ্রেটটা মোকাবেলা করবার চেষ্টা করেছে, তাদের লোকবল নিয়ে, জনবল নিয়ে, অনেকে আপনারা আক্রান্ত হয়েছেন। এই দ্বিতীয় ওয়েভের জন্য আপনারা প্রস্তুতি কী করে নিয়েছেন? এই প্রশ্নের উত্তর নিব আপনার কাছ থেকে। তবে তার আগে আপনার কাছে একজন প্রশ্ন রাখতে চান তার সন্তানের জন্য, সেই প্রশ্নটি আমরা শুনতে চাই। দর্শক, আপনার নাম এবং আপনার সন্তানের নাম, বয়স বলে, আপনার নাতির নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাতির নাম সুরহান জাহান। জি। আর আমার প্রশ্ন হলো, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমার নাতির 4-5 দিন আগে পাতলা পায়খানা হয়েছিল, মানে পেটটা ফাঁপা ছিল। আচ্ছা। তারপরে পাতলা পায়খানা হয়েছে রাত্রে দিনে মিলে, তারপর 4-5 বার পানির মতো একদম পাতলা। আচ্ছা। তারপর আল্লাহ রহমতে আজকে সুস্থ, কিন্তু পায়খানা কেমন পিচ্ছিল আর ফেনা ফেনা। ফেনা ফেনা কি রং, তার বর্ণ কি? হলুদি। ওর আর হয় নাই, 2 বছর বয়সে প্রথম ছিল আর কি। আচ্ছা, ওর পায়খানার কালারটা কি? পায়খানা হলুদি। আচ্ছা, হলুদি আছে। হ্যাঁ, পায়খানা কালো না, হলুদ। ওকে খাবার হিসেবে কি দিচ্ছেন? গরুর দুধ খায় বা এরকম কিছু কি খায়? না, গরুর দুধ আগে খাওয়াই নাই, 2 বছর হওয়ার পরে তো যে প্রায় 1-1.5 মাস যাবত গরুর দুধ খাওয়ানো হইতেছে সুজির সাথে মিলে। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে আপনাকে খুবই ধন্যবাদ। যেটা বলছিলেন সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রথম দিকে আমরা যেরকম দেখেছিলাম মে, জুন, জুলাই, সেই তুলনায় কিন্তু এখন হাসপাতালগুলো অনেক বেশি, আমি বলবো যে প্রস্তুতি তাদের রয়েছে। অনেক হাসপাতালেই সেন্ট্রাল অক্সিজেন রয়েছে, যে হাই ফ্লো নেজাল ক্যানুলা প্রচুর এখন কিন্তু সরকারের নির্দেশনা এবং উদ্যোগে হাই ফ্লো নেজাল ক্যানুলা রয়েছে। কিন্তু এটা ক্রিটিক্যাল হয়ে গেলে যাদের বয়স্ক, তাদের কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু দুঃখজনক ঘটনা ঘটে। সুতরাং আমরা প্রতিদিন বলছি কত আক্রান্ত হচ্ছে, কত মারা যাচ্ছে, এগুলি কিন্তু আসলে সংখ্যা। আপনি যদি আক্রান্ত হন সেটা কিন্তু আপনার জন্য 100 ভাগ। সুতরাং সবসময় চিন্তা করবেন নিজে কিভাবে সুরক্ষিত হওয়া যায়। কত আক্রান্তের সংখ্যা বাড়লো কি কমলো, এটা কিন্তু আপনি যখন আক্রান্ত হয়ে যাবেন তার সাথে কিন্তু আর কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং সকল সময় কোন দিকে যাচ্ছে বা কোন দিকে আসছে সেটা চিন্তা না করে আপনি এবং আপনার পরিবার কিভাবে সুরক্ষিত থাকবেন সেটা যদি আমরা একটু চিন্তা করি, মাস্ক ব্যবহার করি, যত্রতত্র বের না হয়, এবং প্রতিদিন কিন্তু আমাদের উপস্থাপক বলছেন বা আমরা সবাই বলছি সেই নিয়মগুলো যদি একটু মেনে চলেন, ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য মঙ্গল হবে। আর আপনাকে ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন তার নাতির জন্য। আমি বলবো যে এটা নাতিকে নিয়ে বা ছোট বাচ্চাকে নিয়ে সবাই একটু টেনশন থাকে, এই ব্যাপারে একদমই টেনশন করবেন না, এটা একটু থাকবে একটা ট্রানজিয়েন্ট, আমরা বলে ল্যাকটোজ ইনটলারেন্স হয়, সেজন্য গরুর দুধ আপাতত 10-15 দিন দিবেন না। হ্যাঁ, 2 বছর যেহেতু হয়ে গিয়েছে দিতে পারেন, কিন্তু এই 10-15 দিন একটু গরুর দুধ দিবেন না। ফল, বিশেষ করে দেখা যায় আপেল এবং আঙ্গুর খেলেও একটু সমস্যা হয়, এই জিনিসগুলো না দিয়ে একটু কাঁচা কলা দিয়ে যদি একটু ভাত দিতে পারেন খুব ভালো হয়। জিঙ্ক সিরাপটা আর একটু 10 দিন খাওয়া দেন 1 চামচ করে প্রতিদিন। আর যদি দেখেন যে তবুও এটা হচ্ছে একটু প্রোবায়োটিক, অনেক নামে পাওয়া যায়, গুড গার্ড বা বিভিন্ন নামে আছে, সেটা যদি একটু খাবার প্রতিদিন 1 বার করে এবং যে নিয়মগুলি বললাম এগুলো পালন করেন, ইনশাআল্লাহ নাতি কিন্তু ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আরো একজন আপনার কাছে প্রশ্ন রাখতে চান দর্শক, আপনার নাম এবং বয়স বলে ডাক্তার আবু সাইদ শিমুলকে আপনার সমস্যার কথা জানাতে পারেন। জি, আমার নাম সৈকত, বনশ্রী থেকে। আমার মেয়ের জন্য, আমার মেয়ের নাম হচ্ছে আরিশা, ওর বয়স 4 বছর। জি, আরিশার কি হয়েছে? এমনি সুস্থ, বাট ও ঘুমালে নাকটা মনে হয় যেন ও নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা নাকটা বন্ধ থাকে, ও হা করে ঘুমায়। হ্যাঁ, অন্য কোনো প্রবলেম নাই, তোর বয়স 4 বছর। আচ্ছা, আপনাদের পরিবারে কি কারো অ্যালার্জির সমস্যা আছে? ঠান্ডা লাগার, হুটহাট করে ঠান্ডা লেগে যায়? আমার ছোট বোনের আছে। ছোট বোনের সবসময়, হ্যাঁ, ও সবসময় হাঁচি দেয়। সবসময় হাঁচি দেয়, ঘুম থেকে ওঠার পর হাঁচিটা বেড়ে যায়? হ্যাঁ, একটু ধুলা বা একটু ঠান্ডা বা একটু হলে ওর হাঁচি দেয়। ও কিন্তু আমার মেয়ের সমস্যা মানে ছোট থেকেই, ওর 2-2.5 বছর থেকে খেয়াল করতেছি, মানে আমি এইবার ডাক্তার দেখাতে পারি নাই, 3 বছর বয়সে। তার মানে আপনারা এই বিষয়টার সাথে আগে থেকেই পরিচিত, যেহেতু আপনার ছোট বোনের একই সমস্যা আছে। কিন্তু আমি এই প্যান্ডেমিকের কারণে কোথাও নিয়ে যেতে পারছি না। একটু আমাদের বলেন, ওর কি লালা পড়ে নাকি বেশি যখন ঘুমায়? হালকা মুখ দিয়ে লালা পড়ে? না না, লালা পড়ে না। কি নাক ডাকে নাকি বা শব্দ হয়? হ্যাঁ হ্যাঁ, নাক ডাকার শব্দ হয় মাঝে মধ্যে।
সব সময় না, আমি সরিষার তেল দিই মাঝে মধ্যে, ওই যে যখন বেশি শব্দ হয় তখন সাইডে একটু সরিষার তেল দিই। জি জি, আমরা উত্তরটা দিচ্ছি আসলে। আপনাকে ধন্যবাদ। সৈকত সাহেব বনশ্রী থেকে প্রশ্ন করেছেন তার আরিশা তার বাচ্চার জন্য 4 বছরের। আসলে যে সিম্পটম গুলি বলছেন সেগুলো কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে অ্যাডেনয়েড একটা টনসিলের মতোই, এটা আরেকটা লিম্ফয়েড অর্গান যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। সেটা বড় হয়ে গেলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। সুতরাং এই ক্ষেত্রে যেটা করবেন, প্রথমেই আপনাকে বলে নিচ্ছি, সরিষার যে ঝাঁজ সেটা কিন্তু বাচ্চার জন্য আসলে ক্ষতিকর। সুতরাং সরিষা কিন্তু একটু যদি অ্যাভয়েড করেন বাচ্চার জন্য ভালো হবে। এই মুহূর্তে যেটা করবেন, কাত করে একটু সে ঘুমাবে, ধুলাবালি, মশার কয়েল এবং ঠান্ডা থেকে কিন্তু দূরে থাকবে। অনেক সময় ঠান্ডা লেগেও এরকম দেখা যায় যে ওই জিনিসটা ফুলে যায় এবং সেটা যখন পেছন থেকে একটা অবস্ট্রাকশন তৈরি করে নাক বন্ধ হয়ে যায়। সেজন্য আপনি টোফেন সিরাপটা খাওয়াতে পারেন 1 চামচ করে দুবার, এটা 3 মাস খাওয়ান। আর নেজাল স্প্রে দিলে খুব ভালো কাজ হয়, যেটা ডেকোমিট নেজাল স্প্রে, এক পাশ এই নাকে এক পাশে এই নাকে, সকালে দিবেন, রাতে ঘুমের আগে। এটা কিন্তু খুব ভালো কাজ করবে। আর যদি সম্ভব হয় আপনি এক্সরে নেক ল্যাটারাল ভিউ এই যদি টেস্ট একটু করেন, তাহলে কিন্তু আমরা পুরোপুরি কিন্তু নিশ্চিত হয়ে যাবো যে তার অ্যাডেনয়েডটা ফুলে আছে কিনা। তাহলে আরো কিছু কিন্তু আমরা আপনাকে উপদেশ দিতে পারবো। তার আগ পর্যন্ত এই দুটো জিনিস ওষুধ গ্রহণ করা এবং উপদেশগুলি মানেন, ইনশাআল্লাহ কিন্তু আপনার বাচ্চা পুরোপুরি ভালো হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। সাবিনা ইয়াসমিন প্রশ্ন করেছেন সাভার থেকে, তার বয়স 38 এবং ডায়াবেটিস আছে। তার 2 বছর আগে পিত্তথলিতে পাথর ধরা পড়ে। ডাক্তার বলেছে ব্যথা উঠলে অপারেশন করতে, কিন্তু তার এখন পর্যন্ত ব্যথা ওঠেনি, তাই অপারেশন করেননি। বর্তমানে ডাইমাক্রন MR 60 মিলিগ্রাম এবং জানমেট 500 মিলিগ্রাম এই দুটো ওষুধ খাচ্ছেন তিনি। 4 মাস আগে তিনি সহ তার পুরো পরিবার করোনা আক্রান্ত হন, কিন্তু এখন শুধুমাত্র তিনি প্রায় সব খাবার খেতেই দুর্গন্ধ পান, বিশেষ করে মাংস খেতে গেলে। এই সমস্যার সমাধান চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান আপনার কাছে। জি, দর্শক যিনি প্রশ্ন করেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আস্থা রাখবার জন্য। বিশেষ করে তার ডায়াবেটিস আছে, আমরা বলবো ডায়াবেটিস থাকলে আমরা এই মাসটিকে ডায়াবেটিস অ্যাওয়ারনেস মান্থ হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে এবং প্রতিনিয়ত আমরা কিভাবে ডায়াবেটিসের সুরক্ষা পাওয়া যায়, করতে হয় নিজেকে, সেগুলো আমরা বলছি। আমি দর্শককে বলবো কি, তার ডায়াবেটিস আশা করছি তিনি 2টি ওষুধ খাচ্ছেন, ডায়ামেক্রন MR এবং জানমেট 500 মিলিগ্রাম। ওষুধ দুটি খুবই ভালো। অবশ্যই নিশ্চয়ই তিনি, আমরা সবসময় বলে থাকি খাবার আগে 6, খাবার 2 ঘন্টা পরে 8 এবং 3 মাসে যে ডায়াবেটিসের গড় HbA1c এটিকে 7% রাখতে পেরেছেন। তবে কারো কারো ক্ষেত্রে জানমেট এই ওষুধটি খুবই ভালো। আমরা বলি যে এটি আমরা প্রথম দিকের চয়েস থাকি ডায়াবেটিসের জন্য, ওষুধের জন্য, কিন্তু কারো কারো একটু পেটের সমস্যা হয়ে থাকে। তার যেহেতু পিত্তথলিতে পাথর আছে, সেটির জন্য তার পেটের সমস্যা হতে পারে এবং চিকিৎসক থেকে বলেছে যদি পেটের সমস্যা হয় সেক্ষেত্রে সার্জারি করতে। আমরা জানি যে পিত্তথলিতে পাথর হওয়া মানে পিত্তথলি অকার্যকর হয়ে যাওয়া। যেহেতু পিত্তথলির সাথে পিত্ত রসের সাথে খাদ্য হজম করার বিষয়টি জড়িত, নিশ্চয়ই তার কিছুটা সমস্যা হতে পারে। যদি খুব বেশি সমস্যা হয় আমরা বলি অপারেশন করতে, আর যদি দেখি যে না, তাকে ওষুধ দিয়ে আমরা নিবারণ করতে পারি। যেমন আমরা এই মুহূর্তে বলবো যে ট্যাবলেট অমিডন 10 মিলিগ্রাম প্রতি 3 বেলা 3টি, খাবার আধা ঘন্টায় খাবেন, আগামী 1 মাস খাবেন। যদি দেখেন যে এই ওষুধে তিনি ভালো থাকেন এবং কোনো সমস্যা না হয়, তাহলে আমরা কিছুদিন ওয়েট করতে বলতে পারি, যেহেতু তার বয়স মাত্র 38। আরেকটি বিষয়, এর সাথে গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। তার আরেকটি সমস্যা ছিল, বলেছেন 4 মাস আগে তার ফ্যামিলির প্রায় সবাই এই করোনায় আক্রান্ত হয়েছেন এবং সবাই আশা করছি সুস্থ আছেন। তবে তার কিছু সমস্যা আছে, যেমন মাংসতে তিনি ঠিকমতো গন্ধ পাচ্ছেন না। আমরা বলি কি, এটি একটি সময়ের ব্যাপার। কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে একটু সময় লাগে। আপনাকে আবারও বলছি, সময় দিতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, যে ওষুধটি কথা বলছি সেটি আপনার নাকের গন্ধে যে পাওয়াটা সেটাতে উপকার দিবে। সঙ্গে স্টিম নিবেন, আমরা বলি বাষ্প। সকালে বিকেলে 3 বেলা আপনি একটু বাষ্প গ্রহণ করবেন, নাক হা করে শ্বাস নিয়ে নাক দিয়ে যেটা বলি নিতে, এটি নিলে কিন্তু উপকার পাবেন। আরেকটি বিষয় বলছি যে একটু এক্সারসাইজ করবেন, হাঁটাহাঁটি করবেন এবং আমি বলবো যে একটু ব্রিদিং এক্সারসাইজ করবেন। আস্তে আস্তে আপনি উপকার পাবেন। সুষম খাদ্য খাবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং পানীয় পান করবেন বা ফলের জুস নিতে পারেন। আস্তে আস্তে আপনি ভালো হবেন এবং একটা জিঙ্ক আপনি ট্যাবলেট গ্রহণ করতে পারেন। আমার বিশ্বাস আপনি আস্তে আস্তে একেবারেই সুস্থ হয়ে উঠবেন। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আচ্ছা, হেপাটাইটিস বি ভাইরাস 2007 সাল থেকে। কি নাম আপনার? মোবারক হোসেন, শরীয়তপুর। আচ্ছা, মোবারক ভাই বলুন। আমি এতদিন ইনফুবির খাইছি, ডাক্তার বলছে আর খাওয়া লাগবে না। কতদিন খেয়েছেন? 8 বছর। 8 বছর খেয়েছেন আর বলেছে খাওয়া লাগবে না?
জি আমার পয়েন্ট যে এস এল ডি কি করছে আপনি 31 পয়েন্ট আইছে। 31 এসছে। জি স্যার। উনি ব্লাড রিপোর্ট দেখে বলেছেন যে আর খাওয়া লাগবে না, তাই তো? জি জি। এখন কি জানতে চান? আমি সামনে একটা বাচ্চা কাচ্চা নিব, নিতে পারবো কিনা? বাচ্চা কাচ্চা নেবেন, নিতে পারবেন কিনা, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাক্তার শারমিন আব্বাসী থাকলে ভালো হতো, তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন। তবুও প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে আমরা উত্তরটা নেবার চেষ্টা করবো। একটা বিরতি থেকে যখন ফিরছি মোবারক ভাই, তখন আপনাকে এই প্রশ্নের উত্তর পৌঁছে দেবার চেষ্টা করবো আপনার বাড়ি পর্যন্ত টেলিভিশনের স্ক্রিন দিয়ে। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। স্বাগত, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর আপনাদের সাথেই আছে। ফরিদপুর থেকে মোবারক সাহেব আমাদের ফোন করেছিলেন, শরীয়তপুর থেকে দুঃখিত। তিনি বলেছিলেন তার গত 8 বছর ধরে তিনি হেপাটাইটিসের জন্য ওষুধ খাচ্ছেন। ডাক্তার বলেছে রক্ত পরীক্ষা করে তার নির্ধারকের মাত্রা এখন 31-এ আছে। তিনি জানতে চেয়েছেন কি এখন তিনি বাবা হতে পারবেন কিনা বা সন্তান নিতে পারবেন কিনা। ডাক্তার শারমিন আব্বাসী, তখন আপনি অনুপস্থিত ছিলেন, প্রফেসর মোস্তফা জামান ছিলেন। আমরা প্রফেসর মোস্তফা জামান অল্প একটু বলছি। নিশ্চয়ই জি, অল্প একটু বলে আমি ডাক্তার শারমিন আব্বাসী আমরা সবাই মিলে আলোচনা করছি। একটি হলো যে তার যেহেতু বি ভাইরাস পজিটিভ, এটি হলে আমরা প্রথম আমাদের চিন্তা যে ভাইরাসটি আসলে সক্রিয় কিনা, এবং তিনি বেশ কিছুদিন ওষুধ সেবন করেছেন, ব্যবহার করেছেন। আমাদের কিছু পরীক্ষা আছে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, আমরা সেটি পরীক্ষা করে দেখি যে তার ভাইরাসটি সক্রিয় কিনা। কখনো কখনো তার কারো লিভার বায়োপসির প্রয়োজন হয়ে থাকে। যদি ভাইরাসটি সক্রিয় থাকে সেক্ষেত্রে আমরা ওষুধ খাবার কথা বলি, আর যদি নিষ্ক্রিয় থাকে সেক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী ওষুধ খাবার কথা বলি না বা পরামর্শ দিয়ে থাকি না। এর পরবর্তীতে তার যেহেতু নিজের ভ্যাকসিন আর নিজের পজিটিভ, তার ওয়াইফের যেহেতু বিষয়টা আছে, তার ওয়াইফের কিন্তু পজিটিভ কিনা সেটি তিনি উল্লেখ করেননি। যদি পজিটিভ না থাকেন তাহলে আমরা অনেক সময় বলবো যেহেতু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে, সেক্ষেত্রে তাকে ভ্যাকসিন নেবার পরামর্শ দিয়ে থাকি, বা পরিবারের অন্যান্য সদস্যরও আমরা বলবো যে ভ্যাকসিন নিয়ে নেওয়ার জন্য। পরবর্তী যে বিষয়টি আছে, আমার মনে করি যেহেতু শারমিন আব্বাসী চলে এসেছেন, তিনি না থাকলে আমি হয়তো বলতাম, আমার মনে করি যে বাকি পরামর্শটি শারমিন আব্বাসী আপনি দিলে ভালো হয়। জি ধন্যবাদ অধ্যাপক মোস্তফা জামান। আসলে এখানে যেটি হয়েছে যে বি ভাইরাস আসলে প্রেগন্যান্সি হতে তো কোনো বাধা নেই, অবশ্যই ওনারা চেষ্টা করতে পারবেন, কিন্তু এখন সেই চেষ্টাটা আসলে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে তার ওয়াইফের উপরে এবং তার যে ভবিষ্যৎ নবজাতক আছে তার উপরে, এটি আসলে দেখার বিষয় থাকে। এক্ষেত্রে যদি হাজবেন্ড এই মুহূর্তে অ্যাকিউট ইনফেকশনের মধ্যে থাকে এবং তার ভাইরাল লোড অনেক বেশি থাকে, তাহলে কিন্তু ওয়াইফের মধ্যে সেই বি ভাইরাসের যে সমস্যা দিয়েছে সেটি ট্রান্সমিট হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়, এবং যখন ওয়াইফের মধ্যে যাবে সেখান থেকে আবার বাচ্চার মধ্যে ট্রান্সমিট হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ নর্মাল ডেলিভারি হলে যে নর্মাল ডেলিভারি সিক্রেশন গুলো তার মাধ্যমে কিন্তু এটি ট্রান্সমিট হতে পারে, এন্ড ট্রান্সপ্লাসেন্টা অর্থাৎ প্লাসেন্টার মাধ্যমেও কিন্তু এটি বাচ্চার মধ্যে ট্রান্সমিট হতে পারে। তাই এই মুহূর্তে হাজবেন্ডের ভাইরাল লোড ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে উনি অ্যাকিউট ফেজ অফ ইনফেকশন এই মুহূর্তে আছে কিনা এবং ভাইরাস লোডটা কেমন। যদি লোডটা সহনীয় পর্যায়ে থাকে সেখানে কিন্তু আর কোনো ধরনের বাধা নেই, ওনারা সেক্সুয়াল ইন্টারকোর্সটাকেও অ্যালাউ করতে পারবেন এবং প্রেগন্যান্সিটাকেও অ্যালাউ করতে পারবেন। কিন্তু যেটি করতে হয় যে প্রেগন্যান্সির মাঝপথে যে ওয়াইফের একটু আমাদের লিভার ফাংশন টেস্টটা দেখতে হয় এবং তার HbA1c এর কি অবস্থা সেটা দেখতে হয়, এবং আফটার দ্য ডেলিভারি অফ দ্য বেবি আমরা কিন্তু দেখা যাচ্ছে যে দুটো জিনিস দিই, এটি ডক্টর শিমুরা যুক্ত করতে পারবেন যে আমরা কিন্তু ভ্যাকসিনটাও সেই সময় আফটার ডেলিভারি দিয়ে দিচ্ছি এবং এক ধরনের ইমিউনোগ্লোবুলিন যেটা সেটিও কিন্তু আমরা আসলে দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে, এবং ব্রেস্ট ফিডিং অ্যালাউ করা যায়, সেখানেও কোনো ধরনের বাধা নেই। তো আপনি যদি রিস্ক এন্ড বেনিফিট রেশিওটা চিন্তা করেন, বেনিফিট ইজ মোর দ্যান রিস্ক, তো সেই ক্ষেত্রে আসলে কোনো ধরনের বাধাই নেই প্রেগন্যান্সি ট্রাই করার। এই কথা, এতটুকু কথা শুনতে খুব ভালো লাগছে। ডাক্তার আবু সাইদ শিমুল, ডাক্তার শারমিন আব্বাসী কিছু একটা ইঙ্গিত করছিলেন। জি জি, সেটা হচ্ছে আসলে এখন কিন্তু এটা আনকমন না, অনেকেরই হচ্ছে, এবং মায়েদের যদি হয় তখন কিন্তু এটা প্রচুর আমরা ডেলিভারি পাচ্ছি। সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় টেনশনের কোনো কারণ না, অনেক ডেলিভারি এখন হচ্ছে। তখন আমরা যেটা করছি, একটা শারমিন আব্বাসী খুব সুন্দর করে বলছিলেন, সেটা আমরা দুটো ইনজেকশন দিয়ে দিই। কিন্তু একটা নর্মালি তো যাদের আমরা ভ্যাকসিন দিই, এই ক্ষেত্রে আমরা কিন্তু সাথে ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিই, অর্থাৎ বাচ্চার দেহে যদি কিছু সংক্রমিত হয়েও থাকে সেটা কিন্তু সেই ইমিউনোগ্লোবুলিন অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে বাঁচাতে পারবে। আর এই সাথে সাথে আমরা একটা টিকাও দিয়ে দিই। এরপরে 1.5 মাস থেকে সে সরকারের যে টিকা, তাতে কিন্তু হেপাটাইটিস বি এর টিকা রয়েছে,
সেই টিকার মধ্যে চলে যাবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু প্রচুর ডেলিভারি এখন হচ্ছে, কিন্তু ওই সময় হ্যান্ডেলিং করতে বাচ্চা যেন তারা গ্লাস পরে থাকে, যে বাচ্চাকে যারা যত্ন নেবেন ওই সময়ে, কারণ রক্ত থেকেও হতে পারে, এবং সেই সাথে যদি একজন যদি শিশু বিশেষজ্ঞ বা নিউনেটালজিস্ট থাকেন তাহলে দেখা যাবে যে বাচ্চার যদি কোনো আসলে আদৌ কোনো সমস্যা হয়ে থাকে তাহলে উনি সেগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। কিন্তু এটা কিন্তু আনকমন নয়, সুতরাং আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনার বাচ্চার বা আপনাদের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। নিশ্চয়ই মোবারক হোসেন শরীয়তপুর থেকে যিনি ফোন দিয়েছেন তিনি যথেষ্ট পরিমাণে সাহস এখন পাবেন। স্মৃতি সরকার আমাদের লিখছে, নরসিংদী থেকে রাজিয়া সুলতানার জন্য বয়স 36, দুটো বাচ্চা আর সিজার হয়েছে। কিছুদিন আগে ওনার 7 মাসের একটা বাচ্চা গর্ভেই মারা যায়। সিজার লাগে তখন ওনার 1 ব্যাগ রক্ত প্রয়োজন হয়। এখন কি উনি আবার বাচ্চা নিতে পারবেন কিনা, চতুর্থ সিজার করা যায় কিনা জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। এই উত্তর নেব, তবে তার আগে আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ময়না বলছিলাম ঢাকা থেকে। জি আপা বলুন। আমার বাচ্চার জন্য আরেকবার প্রশ্ন করছিলাম। আমার বাচ্চা ঠান্ডা লাগছিল। ঠান্ডা লেগেছিল? ঠান্ডা ভালো হয়নি? না, ওর পরে পরীক্ষা করে দেখা গেছে নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া হয়েছে। বয়স কত ওর? বয়স 3.5 মাস। 3.5 মাস? হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে কি বাসায় কারো আর ঠান্ডা জ্বর এগুলো কিছু হয়েছিল? না, এগুলো কিছু হয় নাই। আচ্ছা, কি কি ওষুধ দিয়েছে ওকে এখন? ওষুধ ওর একটা সুই দেওয়া শেষ হয়েছে, আর ওষুধও শেষ হয়েছে, মানে 7 দিন পার হয়ে গেছে। 7 দিন পার হয়ে গেছে, এখন কি অবস্থা? এখন বুকে এখন মানে গড়গড় শব্দ হয়, আর ওর সমস্যা হলো মানে চোখটা প্রচুর চুলকাইতেছে। ময়না আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের, না সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে? না, শুনতেছি। ওর জন্য অ্যালার্জি হইতেছে। আচ্ছা, ডাক্তার আবু সাঈদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার থাকে। জি জি, সেটা জানার কথা হচ্ছে, যেটা নিউমোনিয়া সেটা কিভাবে বুঝলেন? ওকে কোথাও ভর্তি হতে হয়েছিল কিনা, বা রক্তের পরীক্ষা বা এক্সরে করিয়েছিলেন কিনা? হ্যাঁ, শিশু হাসপাতালে গিয়ে এক্সরে করাইছে আর রক্ত পরীক্ষা করাইছে। আর এরপর কি ভর্তি হতে হয়েছিল? না না, বাসায় থাইকা প্রতিদিন একটা করে সুই দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটা এখন ভালোর দিকে। এখন বলছেন যে আপনি চোখের সমস্যা, এটাই তো? হ্যাঁ, চোখের সমস্যা, আর বুকের মধ্যে এখনো মানে গড়গড় শব্দ করে। জি জি জি, আমাদের সাথে থেকে আমরা উত্তরটা পরে দিচ্ছি ডাক্তার শারমিন আব্বাসী উত্তর দেওয়ার পরে। ডাক্তার শারমিন আব্বাসী, জুবাইর আমাকে একটু কোশ্চেনটা রিপিট করবেন, আমার একটু নেট কানেকশনে প্রবলেম ছিল। নরসিংদী থেকে রাজিয়া সুলতানার জন্য প্রশ্ন করা হয়েছে। ওনার বয়স 36, ওনার এর আগে দুটো বাচ্চা আছে, সিজারিয়ান সেকশন করে বাচ্চারা ডেলিভার্ড হয়েছে। কিছুদিন আগে ওনার আরও একটি বাচ্চা গর্ভে 7 মাসের সময় মারা যায়, তখন পেট কেটে সিজার করে তা রিমুভ করা হয় এবং 1 ব্যাগ রক্তেরও প্রয়োজন হয়। এখন কি উনি চতুর্থ বাচ্চার জন্য চেষ্টা করতে পারবেন কিনা, চতুর্থবার তারা সিজারের মাধ্যমে সন্তান ডেলিভার করতে পারবেন কিনা জানতে চেয়েছেন। না, এখন যদি দরকার হয়, আমরা তো বলি 2টি সন্তানই যথেষ্ট। এখন ওনার যেহেতু আরেকটা বাচ্চা দরকার আছে, এবং সেই দরকারটা যদি আসলে খুবই দরকার হয় তাহলে তো আসলে কিছু করার নেই, এখানে তার আসলে আমরা বাধা দিতে পারি না। কিন্তু দেখেন, এখানে অনেকগুলো রিস্ক। 2টো বাচ্চা হয়েছে, আরেকটি বাচ্চা হয়েছে, হওয়ার পর 7 মাসে সেটি মারা গেল। সেটি আবার হিস্টেরোটমি বলি, এটা কি আমরা, যে ইউট্রাসটা কেটে সেই বাচ্চাটা বের করতে হয়েছে। তার মানে কি এখন সিজারিয়ান সেকশন আগে মোটামুটি 3টা ধরতে হবে আপনার, কারণ সিজারের মতোই তো ওই কাটাটা কাটা হয়। অতএব 3টা সিজারিয়ান সেকশন, এখন হচ্ছে নাম্বার 4 নাম্বার সিজারিয়ান সেকশন অপারেশন হবে ওনার, প্রথম কথা। দ্বিতীয় কথা, আগের প্রেগন্যান্সিতে একটা মিস আপ হয়েছে। সো মিস আপ যখন হয় তখন কিন্তু সেই মিস আপ রিলেটেড চিন্তা ভাবনাটা আমাদের দরকার আছে, যে কেন মিস আপটা হয়েছিল, ব্লাড সুগার, হরমোন, ক্রোমোসোমাল অ্যানালাইসিস, ইনফেকশন, কোনো প্রবলেম ছিল কিনা। তার মানে কি ওনার জন্য কিন্তু এখনকার প্ল্যানিংটা একটু জটিল হয়ে গেল। তার মানে এখন প্ল্যান করতে হবে নেক্সট প্রেগন্যান্সি যেন লস না হয়, সেই জন্য যা যা পরীক্ষা নিরীক্ষা সেটা করতে হবে। এবং 4 নাম্বার সিজারটা কিন্তু সহজ সিজার না, যদিও আমাদের হিস্ট্রি আছে, আমরা 5টা পর্যন্ত করেছি, কিন্তু তারপরেও এখানে যেটি করতে হয় যে অনেক টেনশন থাকে, বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ লাগানো থাকতে পারে, স্পেশালি আমরা বলি যে পেশাবের থলি এবং খাদ্যনালীর একটা অংশ লাগানোর সম্ভাবনাটা থাকে। এবং যেটা হয়, প্রেগন্যান্সি যখন প্রোগ্রেস করে জরায়ু ফেটে যাওয়ার মতো এক ধরনের কমপ্লিকেশন সবসময় মাথায় রাখতে হয়। সবকিছু মিলে উনি যদি মনে করেন যে 2টো বাচ্চার পর এত রিস্ক নয়, ওনার 3 নাম্বার বাচ্চা প্রয়োজন আছে, তাহলে উনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ডাক্তার শারমিন আব্বাসী, আমি জানি না এর প্রতি উত্তরে কি বলা উচিত, তবে প্রফেসর মোস্তফা সাহেবের কাছে একটি প্রশ্ন আছে আমার কাছে। সাইফুর রহমান লিখছেন, যার বয়স 50, ওজন 55 কেজি, মাগুরা থেকে। 3 বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়। তার সমস্যা, গোসল করলে প্রায় বুক ভারী ভারী লাগে এবং বুকে চাপ মনে হয়। বিপি নর্মাল, সার্জেল নর্মাল। অজু গোসল করার সময় ঠান্ডা লাগে। খাদ্য খাওয়ার পর অ্যাসিডিটি হয়। নিয়মিত হাঁটেন এবং এই ওষুধগুলো খাচ্ছেন, রিবি 20, ওসাটিল 25, লপিরেল প্লাস, বেটাবিস 2.5,
রপিটর 10, এখন তার করণীয় কি জানতে চেয়েছেন। আমরা ময়না প্রশ্ন করেছিলেন তার সন্তানের জন্য, এই উত্তরটা আবু সাইদ শিমুলের কাছ থেকে নেওয়ার পরই আমরা আপনার কাছে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল। জি, আপনাকে জি, যিনি প্রশ্ন করেছেন ওনাকে খুবই ধন্যবাদ, কারণ উনি আমাদের প্রতি আস্থা রেখেছেন। উনি এখানে প্রশ্ন করেছেন, এরপরে বাচ্চাদের জটিলতা হয়ে হাসপাতালে যেতে হয়েছে, কিছু পরীক্ষা দিয়েছেন। আমরা উনি সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু এখানে তাৎক্ষণিক উত্তরগুলি দিয়ে থাকি। এখানের মধ্যে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক বাচ্চাকে না দেখে, পরীক্ষা না করে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া বা কোনো ইনজেকশন দিয়ে দেয়, এটা কিন্তু আসলে আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে, আপনারা যেহেতু এখন করোনার সময় বাইরে বের হওয়া আসলে কষ্টকর বা অনেকে রিস্কি মনে করছেন, আপনাদের সাহায্যের জন্য আমরা আছি এবং থাকবো। এবং আপনি যে আস্থা রেখে আবার প্রশ্ন করেছেন, সেজন্য আসলে আপনার প্রতি কৃতজ্ঞতা। এই সময় যেটা আমরা এই অনুষ্ঠানে কিন্তু অনেকবারই বলেছি, গড়গড় যে শব্দটা, সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ালে কিন্তু যাবে না। সেটা হচ্ছে আসলে অ্যালার্জির জন্য এটা হয়ে থাকে। পরিবারের করে অ্যালার্জি থাকলে এই ধরনের শব্দটা হয়, এটা শ্বাস আসা যাওয়ার শব্দ। যদি দেখেন যে শব্দটা বেশি হচ্ছে, 3.5 মাসের বাচ্চাকে দেখা যায় যে সালবিটামল সিরাপ বা অন্যগুলিতে কিন্তু কাজ তেমন করে না, কারণ তার ডেভেলপ হয় না। এই একটা রিসেপ্টর কাজ করে, যে আমাদের শ্বাসতন্ত্রে যে রিসেপ্টর এই ওষুধগুলিতে কাজ করে, সেগুলো কিন্তু ডেভেলপ হয় না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখে যে নেবুলাইজেশন খুব ভালো কাজ করে। যদি আপনি পারেন নেবুলাইজ করলে দিনে 3 বার একটু উইন্ডেল প্লাস এই সলিউশনটা দিয়ে, তাহলে যে ঘরঘরটা অনেকটাই কমে এসেছে, হালকা হালকা একটু ঘরঘর একটু থেকে যাবে। আর যেটা বলছেন চোখ দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ার জন্য আপাতত আপনি ম্যাক্সলো এই আই ড্রপটা আপনি 2 ঘন্টা পর পর দিবেন, 8 থেকে 10 বার, একটু 5 থেকে 7 দিন। কিন্তু এই ময়লা পড়া বা পানি পড়া থাকবে। আমরা কিন্তু গতকালে বলেছিলাম আপনি মেসেজ করতে হবে চোখের এই 2 পাশ দিকে, এবার একটু চাপ দিকে নিচের দিকে আনবেন, সকালে, দুপুরে, বিকালে, রাত্রে। এই মেসেজ করলে দেখবেন যে পানি পড়বে না। এই জিনিসটা যদি একটু করেন, আর যদি আপনি ড্রপটা নেন এবং একটু নিয়ম কারণ মেনে চলেন, ধুলাবালি, মশার কোলে এগুলো থেকে দূরে থাকেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান, আপনার কাছে প্রশ্নটির উত্তর নিব, তবে তার আগে আরো একজন দর্শক আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চান। প্রশ্নটি আমরা শুনতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি রংপুর থেকে বাবর আলী বলছিলাম। জি বাবর আলী ভাই বলুন। আমার ওয়াইফের বয়স হচ্ছে 34 বছর। জি। এখন উনার হচ্ছে ক্যান্সার ইফেক্ট আছে, কিডনি ক্যান্সার। কিডনি ক্যান্সার? জি 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 জি। আচ্ছা। উনাকে দীর্ঘ 1 বছর যাবত আমি ব্যাঙ্গালোর ডেভিসিটি স্যার হাসপাতালে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা। এখন সমস্যা হচ্ছে উনার এই বর্তমানে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। আমরা ডাক্তারের সাথে কথা বলছি, ইন্ডিয়ায় ভিডিও কলে কথা বলছি। আচ্ছা। এখন ডাক্তার বলছে আপনি একটা সিইসিটি টেস্ট, অ্যাবডোমেন টেস্ট এবং পেলভিস, জি, এই টেস্টটা করায় ওনাকে পাঠাইতে বলতেছে। এখন ওনার যে কিডনি, আমরা এই গত 1 সপ্তাহ আগে কিডনি টেস্ট করছি, সিরাম ক্রিয়েটিনিন হচ্ছে 1.1 ক্রিয়েটিনিন। হ্যাঁ, ক্রিয়েটিনিন 1.1। আর ওনার হিমোগ্লোবিন হচ্ছে 11। এখন আমি এই যে টেস্টটা করাবো, সিইসিটি টেস্ট অ্যাবডোমেন পেলভিস, জি, এখন এই টেস্টটা করাইলে কি ওনার কিডনির পরে কোনো সমস্যা হবে কিনা এটা জানার জন্য। বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। জি, যদি আসলে ক্যান্সারের যে কোন নামটি বলতে পারতেন তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো, এবং তার এই মুহূর্তে কোনো জ্বালাপোড়া আছে কিনা এই বিষয়টা আমাদের জানতে। জ্বালাপোড়া ক্যান্সারের নামটা কি বলতে পারবেন আসলে? ক্যান্সারের নামটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টিক্যাল কার্সিনোমা। অ্যাড্রিনাল কর্টিক্যাল। জি, জি 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 জি, বুঝতে আমাদের জি 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 পরামর্শ দেওয়া। প্রথম কথা হলো তিনি যেহেতু চিকিৎসাধীন আছেন, আমরা বুঝতে পেরেছি আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন, এমনকি আপনার রোগটির নামটিও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। আমরা সেজন্য আমাদের পরামর্শ দিতে সুবিধা হচ্ছে। একটি হলো যে তার ক্রিয়েটিনিন কিন্তু এটিও স্বাভাবিক, অর্থাৎ তার যে অন্যান্য কিডনি রোগীদের যেরকম হিমোগ্লোবিন কমে যায়, তার কিন্তু তা নয়, তিনি স্বাভাবিক আছে। এই অবস্থায় তিনি কিন্তু তার যে সিটি অ্যাবডোমেন করতে বলেছেন, অর্থাৎ তা দিয়ে উনি বোঝাতে চাচ্ছেন যে কিডনির যে ক্যান্সার যে সেলগুলো আছে সেটি মেটাস্টেসিস, অর্থাৎ ছড়িয়ে পড়ছেন কিনা, বা আশেপাশের যে অঙ্গগুলো আছে সেখানে ছড়িয়ে পড়ছে কিনা, সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন এই পরীক্ষার মাধ্যমে।
আমি মনে করি যে তার যদি মূত্রনালীতে সংক্রমণ না থাকে তাহলে পরীক্ষাটি করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে করে সেটি আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারবেন। আমার বিশ্বাস আপনি এই পরীক্ষা করলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি নির্বিঘ্নে করতে পারবেন এবং আপনি আপনার বাকি যে ওষুধগুলো আছে সেগুলো অবশ্যই গ্রহণ করবেন। প্রফেসর মোস্তফা জামান, সাইফুর রহমানের প্রশ্নটির উত্তর বিরতি থেকে এসে তাহলে দিতে চাই। দর্শক আপনারা সাথেই থাকবেন, ছোট্ট একটা বিরতির উপরে দেখা হচ্ছে। স্বাগত আরেকবার। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথে আছে। অনেকে প্রশ্ন করতে পারেন আমি কেন প্রতি বিরতিতে প্রতিবার জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেই। উত্তরটি আপনার কাছে, নিজেকে নিরাপদ রাখতে হবে। সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। একটি প্রশ্ন ছিল, দুঃখিত দর্শক, প্রফেসর মোস্তফা জামান আমাদের সাথে সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। ডাক্তার শারমিন আব্বাসী, আয়ান আহমেদ রায়ান লিখছেন তার স্ত্রীর জন্য, যার বয়স 22 বছর, অনেকদিন ধরে তার তলপেটে ব্যথা অনুভব হয়, তলপেটে চাপ পড়লে ব্যথা বেশি হয়। তাদের 3 বছরের একটি বাচ্চা আছে যে সিজারের মাধ্যমে যে ভূমিষ্ঠ হয়েছিল। আরেকটি সমস্যা হলো তার প্রায়ই চোখ জ্বালাপোড়া করে, চোখ দিয়ে পানি পড়ে, পাশাপাশি মাথাও ব্যথা করে। পরামর্শ চেয়েছেন আপনার কাছে। অধ্যাপক মোস্তফা জামান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। জুবাইর, আগে কি নিয়ে নেবেন? আমরা সাইফুল সাহেবের প্রশ্নটির উত্তর নিতে চাই। জি, আমি আসলে মাগুরা থেকে যিনি সাইফুর রহমান প্রশ্ন করেছেন তাকে জানাচ্ছি সংক্ষেপে যে তার দুটো সমস্যা আছে। একটি তার যে ওপেন হার্ট সার্জারি বাইপাস করেছেন তার জন্য তিনি ভালো ওষুধ খাচ্ছেন এবং তিনি নিয়মিত হাঁটাহাঁটি করেন। আমাদের দৃঢ় বিশ্বাস তার হার্টের দিকে তিনি ভালো আছেন, যেহেতু তিনি চিকিৎসা করেছেন, আধুনিক চিকিৎসা করেছেন। তার আরেকটি সমস্যা যেটি তিনি গোসল করলে সমস্যা, বুকে চাপ বাড়ে, ঠান্ডা বা অ্যালার্জি আছে, সে কারণে হচ্ছে। তিনি যে ওষুধগুলো খাচ্ছেন তার সাথে বলবো আমরা কয়েকটি ওষুধ যোগ করবার জন্য। ট্যাবলেট মন্টিয়ার 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন এবং যদি দেখেন যে এর সাথে সমস্যা হয় ট্যাবলেট ফেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, আগামী 2 সপ্তাহ খাবেন। এবং কারো কারো ক্ষেত্রে যদি শ্বাসকষ্ট বেশি থাকে, বুকের জ্যাব বেশি থাকে, বেক্সিটল ইনহেলার 250 2 চাপ 2 বেলা নেবেন। এবং স্টিম খুব কার্যকরী হবে, পানির বাষ্প, এবং কখনো কখনো আমরা যেটি বলে থাকি ব্রিদিং এক্সারসাইজ করলে এই রোগীরা উপকার পেয়ে থাকেন। তাহলে কিন্তু দেখবেন যে আমার দৃঢ় বিশ্বাস তার বাইপাসের জন্য সমস্যা হচ্ছে না, যেহেতু তিনি নিয়মিত হাঁটাহাঁটি করেন। যদি হাঁটাহাঁটির পরে বুকে চাপ হতো তাহলে আমরা বলতাম সেটি হার্টের সাথে সম্পর্কিত। যেহেতু হাঁটাহাঁটি করে কোনো সমস্যা হচ্ছে না তাহলে সেটি অবশ্যই ঠান্ডা, ধুলোবালি, অ্যালার্জেটিক হচ্ছে। সেই চিকিৎসাগুলো যদি তিনি গ্রহণ করেন এবং আমাদের পরামর্শ মেনে চলেন তাহলে তিনি দুদিকেই ভালো। আর যতটা সম্ভব গোসলের সময় যাতে ঠান্ডা না লাগে সেই বিষয়ে তিনি খেয়াল রাখবেন। আশা করি তিনি ভালো থাকবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, এখানে আসলে পেশেন্ট যেটি বলেছে যে ব্যথার ব্যাপারটা, আসলে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকলে অনেকে এই ধরনের ব্যথা কমপ্লেন করেন। তাদের ব্যাপারটা কিন্তু খুব গভীরভাবে মূল্যায়ন করে আমরা দেখেছি যে ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটি হয় অ্যাডহেশন, অর্থাৎ জরায়ুটা যে জায়গাটায় সেলাই দেওয়া হয়, হয় আশেপাশে কোথাও লেগে গেছে, এক ধরনের ক্লাস্টার ফর্ম করেছে, সেখান থেকে কিন্তু আসলে পেইনটা হয়। এটা অনেক সময় আল্ট্রাসাউন্ডে বোঝা যায়, অনেক সময় যায় না, তখন আমাদেরকে একটু অ্যাজাম্পশন করে নিতে হয়। সেরকমই হয়তো একটি ঘটনা ওনার ঘটেছে। এখন ব্যথাটা যদি বেশি হয় এবং তার সাথে আবার হোয়াইট ডিসচার্জ বা ইনফেকশনের কোনো যদি সিমটম থাকে, তখন আমরা একটা সিম্পল অ্যান্টিবায়োটিক দিই শর্ট টার্মের। আমরা বলি যে ক্লিন্ডামাইসিন ওষুধটা খুব ভালো, এখন কাজ করে রোগীদের উপরে, 300 মিলিগ্রাম একটা করে 2 বেলা 7 দিন। এটা যদি আপনি খেয়ে নিতে পারেন, কোনো ধরনের হিডেন ইনফেকশন থাকলে সেটা ঠিক হয়ে যাবে। আর প্রেগন্যান্সি চেষ্টা করার যে নিয়মটি প্রতিদিনই আমরা বলি যে মোস্ট ফার্টাইল পিরিয়ড ডে 10 টু ডে 22, এর মধ্যেই আসলে ট্রাইটা করলে আপনাদের জন্য বেটার হয় টু কনসিভ। আর মিনিস্ট্রেশন যদি রেগুলার থাকে আমি মনে করি যে আর বেশি কিছু আসলে নেওয়ার দরকার নেই। আর ব্যথা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো অ্যালজিন বা ভিসেরালজিন যে ওষুধটা আছে একটা করে 3 বেলা সেটা নিতে পারেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। মোবারক আজম একটি প্রশ্ন করেছেন যেটি সত্যিকার অর্থে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তার বাচ্চার বয়স 9 মাস 7 দিন। স্বাস্থ্যকর্মী ভুল করে 10 মাসের টিকা না দিয়ে আগের ডোজের 3টা টিকা পুনরায় দিয়ে দিয়েছে এবং 10 মাসের টিকা 1 মাস পরে দেবে বলেছে। এতে তার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা? ডাক্তার আবু সাইদ শিমুল।
আসলে ওনার উত্তরটা দেওয়ার আগে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এরকম প্রশ্ন কিন্তু আমরা প্রায় পাচ্ছি। আমরা ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, সেখানে গতকাল এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম যে 2.5 মাসে দুটো ইঞ্জেকশন দেওয়ার কথা 3টি ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। যারা স্বাস্থ্য কর্মীরা রয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, একটু আপনার কার্ডটা দেখে নিন, তার বয়স কত, এই বয়সে কি ইঞ্জেকশন দেওয়া দরকার সেটা যদি একটু দেখে নেন। কারণ ইদানিং কেন জানি এই প্রশ্নগুলো কিন্তু আমরা প্রায় পাচ্ছি। সুতরাং আমরা এতদিন ধরে ইপিআই কর্মসূচি সাফল্যের পুরোটা দায় আপনারাই, কিন্তু আপনাদের সাফল্যের জন্যই বাংলাদেশ এত অর্জন করেছে। সুতরাং আপনারা খুব ভালো কাজ করছেন, কিন্তু সামান্য কয়েকটা যদি এরকম সমস্যা হয়, দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। এই দর্শকদের জন্য আমরা বলবো যে না, এটা তো আসলে সমস্যা হবে না, কারণ আপনি যে টিকাগুলি দিয়েছেন তা যদি একটা বেশি দেন তাকে কিন্তু প্রোটেকশন আরো বেশি দিবে। সুতরাং এটা কিন্তু সাইড ইফেক্ট বা ওভারডোজ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। এটা অনেক সময় আমরা বুস্টার ডোজ হিসেবেও কিন্তু কাজ করবে। আর যেই এমআর ভ্যাকসিনটা দেওয়া হয় 9 মাস শেষে, সেটা যদি 1 মাস পরে দেন আমরা বলি আগে দেওয়া যাবে না, কিন্তু এটা যদি পরে দেন তাতেও কিন্তু আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না। সুতরাং আপনি একদমই নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান, একটু আপনার কাছে যেতে চাই। গতকাল আমরা প্রশ্ন করেছিলাম আইবিএস এর বিষয়ে, আপনি সমাধান দিচ্ছিলেন, একটি ওষুধের নামও বলেছিলেন, আনফিনিশ ছিল যদি উত্তরটি আমরা আজ পুনরায় দিতে চাই, কারণ প্রচুর দর্শক কিন্তু এই একই সমস্যা নিয়ে আমাদের প্রতিদিন মেসেজ করছেন। জি ধন্যবাদ। আমরা আসলে যেটি সবসময় বলে থাকি, এই বিষয়টি কিন্তু নতুন, যেটি আমাদের পরিপাকতন্ত্রে হাজার কোটি যে আমরা বলি যে নরমাল ফ্লোরা বা উপকারী ব্যাকটেরিয়া আছে, যেগুলো আমাদের পেটের যে পীড়া বা ইনফেকশনকে প্রতিরোধ করে থাকে। কিন্তু আমরা যদি যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করি বা অযথা অ্যান্টিবায়োটিক খাই, যেমন অনেকেই কথায় কথায় প্লাজিল, ফিলমেট, সামান্যতেই সিপ্রোসিন এগুলো ওষুধ খেয়ে থাকেন, তখন করে কি এই উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায় এবং তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেজন্যই সারা বিশ্বে এখন নতুন একটি বিষয় আলোচিত, আমরা বলি প্রোবায়োটিক, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে নতুন করে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে কিভাবে সক্ষম করা যায়, তাদের মাধ্যমে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়। প্রোবায়ো নামে ক্যাপসুল পাওয়া যায় এবং এছাড়া অনেক খাদ্যের মধ্যেও কিন্তু অনেক প্রোবায়োটিকের উপাদান আছে, যেমন আমরা বলি দইয়ে আছে, শাকসবজিতে আছে। এগুলো খেতে খেতে আস্তে আস্তে কিন্তু তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং উপকারী যে ব্যাকটেরিয়াগুলো শরীরের পরিপাকতন্ত্রে থাকে সেগুলোকে স্বাবলম্বী করে তোলে, যাতে করে তারা রোগ প্রতিরোধ করতে পারে। আমার বিশ্বাস তিনি এই প্রশ্নটি, এবং এরকম অনেক অনেক রোগী বাংলাদেশে আছেন যারা অযথা অকারণে অ্যান্টিবায়োটিক খাবার ফলে শরীরের ক্ষতি করছেন, যা দীর্ঘমেয়াদে শরীরের অপকারিতা করছে বেশি। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। বিপ্লব মোদক লিখছে তার স্ত্রীর জন্য, যার বয়স 36, 6 মাসের অন্তঃসত্ত্বা তিনি, ডায়াবেটিস আছে, ইনসুলিন নিচ্ছেন, ঠান্ডা সর্দির জন্য সাধারণত ফেনাডিন 120 মিলিগ্রাম ট্যাবলেট খান। এই মুহূর্তে এটি খাওয়া সেফ কিনা জানতে চেয়েছেন, একই সাথে যদি না হয় পরামর্শ চেয়েছেন। আরেকটি বিষয় জানার ছিল, তার বর্তমান পরিস্থিতিতে তার ডায়াবেটিসের মাত্রা কত থাকা উচিত বলে মনে করেন আপনি, ডাক্তার শারমিন আব্বাসী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান পরিস্থিতি এবং যে কোনো পরিস্থিতিতে ডায়াবেটিসের মাত্রা খাওয়ার আগে 5 এবং খাওয়ার পরে 7 এবং হিমোগ্লোবিন A1C 6 এর মধ্যে থাকতে হয়। আমরা সাধারণত বলি মনে রাখার উপায় হচ্ছে 5, 6, 7। এটিকে রাখতেই হবে স্ট্রিক্টলি, না হলে কি হতে পারে? না হলে যেটা হতে পারে, প্রিম্যাচুর বাচ্চা ডেলিভারি হতে পারে, পানি ভেঙে যেতে পারে, কোনো কারণে প্রিম্যাচুর ডেলিভারি হলে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে এবং এক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে ডায়াবেটিসটা যদি কন্ট্রোল না থাকে, কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আনএক্সপ্লেইন ফিটাল ডেথ, কারণ খুঁজে পাই না, কিন্তু হঠাৎ করে বাচ্চাটি নড়াচড়া কমিয়ে দিয়ে অনেক সময় কিন্তু মরেও যায়। এই জায়গাগুলোকে কিন্তু খুব ইম্পর্টেন্ট দিয়ে মনে রাখতে হবে। এক্ষেত্রে আসলে উনি কি করতে পারেন? বাচ্চার নড়াচড়া স্ট্রিক্টলি খেয়াল করা নাম্বার 1, এটা মনে রাখতেই হবে। বাচ্চা প্রত্যেকবার খাওয়ার পরে 1 ঘন্টা করে দেখলে 4 বার নড়বে, 3 বেলা খাওয়ার পরে 3 × 4 = 12 বার। সেকেন্ড হচ্ছে স্ট্রিক্টলি ডায়াবেটিস কন্ট্রোল এবং থার্ড হচ্ছে ওয়েট গেইনটা খেয়াল করতে হবে এবং ব্লাড প্রেশারের কি অবস্থা, এই জিনিসগুলো খেয়াল থাকলে উনি ঠিক আছে। জি, শেষ হয়ে গেছে। আর কিছু বলার নেই। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী, একই সাথে ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল এবং প্রফেসর মোস্তফা জামান। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আরও একবার দেখা হবে। তবে যে বিষয়টি বলতে চাই, স্বাস্থ্যমন্ত্রী যেমনটি ইঙ্গিত করেছেন, দ্বিতীয় ওয়েভে আমরা প্রবেশ করেছি। প্রথমবার হয়তো সৌভাগ্যবান, এবার কি হবে? প্রশ্ন আপনার কাছে থাকলো। শুভরাত্রি।